একদল ডাকাত ব্যাংকে ঢুকে টাকা পয়সা লুট করে নেয়। ঘটনাচক্রে ব্যাংকে উপস্থিত একজনকে ডাকাত দল হোস্টেস বানিয়ে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ডাকাতদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং তারা মারা যায়। কিন্তু সমস্যা হলো লুটের 17 কোটি টাকা মিসিং। সন্দেহের তীর চলে যায় নিরীহ লোকটার দিকে। পুলিশ, মিডিয়া থেকে প্রতিবেশী সবার হেনস্থার শিকার হতে থাকে সে। তার গলা চিপে টাকা বের করার জন্য উঠে পড়ে লাগে অনেকেই। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ টাকা গেল কোথায়? টাকাগুলো কি লোকটার নিরীহ চেহারার আড়ালে লুকানো, নাকি সে বড় কোনো ষড়যন্ত্রের শিকার? টাকাগুলো কি উদ্ধার হবে কখনো? আসুন গল্পের ছলে আমরাও টাকাগুলো খুঁজে আসি। ব্যাংকের সামনে এসে নিজের প্রাইভেট কার থেকে নামে রাজীভান। সঙ্গে আনা পিস্তলটা সে প্যান্টের বেল্টের সাথে গুজে রাখে। নিজের স্ট্রেস কন্ট্রোল করতে সে উল্টো করে 100 থেকে 1 গোনা শুরু করে। গুনতে গুনতে সে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। তবে আজকে ভেতরে একদল ডাকাত ব্যাংক লুট করতে ঢোকে। একটু পরে একটা মাইক্রোবাস ব্যাংকের সামনে এসে থামলে 3 জন ছদ্মবেশী ডাকাত টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। তবে তারা সাথে করে রাজীভানকেও হোস্টেস বানিয়ে নিয়ে এসেছিল। রাজীভানের হাত বেঁধে মাথাটা পলিথিনের ব্যাগ দিয়ে আটকে রাখা ছিল। প্রতি নিঃশ্বাসেই পলি ব্যাগটা ফুলে উঠছিল। ভেতরের গুমোট কার্বন ডাই অক্সাইড সামলেও রাজীভান নিজেকে একদম শান্ত রেখেছিল। যে কোনো পরিস্থিতিতে নিজের স্নায়ু শিথিল রাখার টেকনিক সে জানে। তখনও সে মনে মনে 100, 99, 98, 97 এভাবে উল্টো করে গুনে যাচ্ছিল। তো ডাকাতদের গাড়িটাকে পুলিশের জিপ তাড়া করেছিল। ফলে ডাকাতেরা এলোপাথারি গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছিল। কিছু দূর গিয়ে ডাকাতেরা গাড়ি থামায় এবং অস্ত্রসহ রাজীভানকে নিয়ে নেমে আসে। রাজীভানকে হাঁটু গেড়ে বসিয়ে তার মাথা থেকে পলিব্যাগটা খুলে দেওয়া হয়। পুলিশ এসে জিপ থামিয়ে 2 জন পুলিশ সদস্য প্রেমান এবং আনাস রহমান নামলে ওরা রাজীভানের মাথায় পিস্তল ধরে। ডাকাত ধরতে গিয়ে কোনো সাধারণ মানুষ আহত বা নিহত হলে পুলিশের সমস্যা, তাই রাজীভানকে হোস্টেস বানিয়ে রাখায় পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছিল না। ডাকাতেরা এই সুযোগ কাজে লাগিয়ে পুলিশের জিপের টায়ারে গুলি করে পাংচার করে দেয় এবং সেখান থেকে রাজীভানকে নিয়ে পালিয়ে যায়। ফলে পুলিশ স্টাফেরা অটোতে চড়ে মাথা নিচু করে ব্যাংকের সামনে ফিরে আসে। ততক্ষণে বেশ ভিড় জমে গিয়েছিল। এত বড় ঘটনা তো আর গোপন রাখা যায় না। সেখানে ঊর্ধ্বতন অফিসারেরাও এসেছিল। অফিসার তাদের তাচ্ছিল্য করে বলে, তারা কোনো কাজেরই না। আনাস এবং প্রেমান এক্সপ্লেনেশন দেবার চেষ্টা করে। তারা সিগন্যাল পাওয়া মাত্রই এসে ডাকাতদের তাড়া করেছিল, কিন্তু একজন লোককে হোস্টেস বানিয়ে টায়ারে গুলি করে ওরা পালিয়েছে। অফিসার বিরক্ত হয়ে বলে, সিসিটিভি এবং ভিডিও ফুটেজে মানুষ অলরেডি এই ঘটনা দেখেছে। অফিসার ওদেরকে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে হাসপাতালে যেতে বলে। ওখানে নাকি কাউকে ভর্তি করা হয়েছে, ওখানে গিয়ে দেখুক কি সমস্যা। ওরা জানতে চায় ডাকাতেরা যে লোকটাকে হোস্টেস বানিয়েছে সে ভিআইপি কেউ কিনা। অফিসার ঠোঁট বাঁকিয়ে বলে, লোকটা ভিআইপি টিআইপি কেউ না, সাধারণ মানুষ, জাস্ট আ নোবডি। কিন্তু সাধারণ একজন লোককেই বা কেন ওরা হোস্টেস বানালো? এদিকে ডাকাতেরা নিজেদের গাড়ি চেঞ্জ করে অন্য একটা গাড়িতে ওঠে আর আগের গাড়িটা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। রাজীভানকে এখনও ওরা সাথী রেখেছে। একজন ডাকাত যে গাড়ি চালাচ্ছিল তাকে দ্রুত গাড়ি চালাতে বলে, কারণ তার কাজে ফিরে যেতে হবে। কিন্তু রাজীভানকে নিয়ে তারা এখন কি করবে? তারা হাইওয়েতে গাড়িটা থামায়। রাজীভানের এখনও হাত বাঁধা এবং মাথা থেকে গলা পর্যন্ত পলিথিন ব্যাগ দিয়ে আটকে রাখা আছে। একজন রাজীভানকে নিয়ে বের হয় এবং ব্যস্ত হাইওয়ের মাঝে ধাক্কা দিয়ে ছেড়ে দেবার চেষ্টা করে, যাতে কোনো চলন্ত গাড়িতে ধাক্কা খেয়ে সে মারা যায়। কিন্তু শারীরিকভাবে রাজীভান বেশ স্ট্রং ছিল। ডাকাতটা কিছুতেই তাকে ধাক্কা দিয়ে সরাতে পারছিল না। উল্টো হাত বাঁধা থাকা সত্ত্বেও রাজীভান হাতের ফাঁক দিয়ে তার গলা ঘাড় চেপে ধরে। তখন আরেকজন নেমে যায় ব্যাকআপ দিতে। 3 জনের ভেতরে হাতাহাতির পরে ওরা রাজীভানকে ফেলে রেখে চলে যায়। আশেপাশে প্রচুর চলন্ত গাড়ি মানে প্রচুর মানুষ, তাই ওরা ঝামেলা এড়িয়ে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়েই ওরা খেয়াল করে একজনের ড্রেসে তার ওয়ার্কপ্লেসের লোগো ব্যাজ লাগানো ছিল, সেটা এখন নেই। ওরা ধারণা করে হাতাহাতির সময় রাজীভান ব্যাজটা খুলে নিয়েছে। আদতে ব্যাজটা রাজীভানের হাতেই ছিল। ব্যাজটার জন্য ওরা ধরা পড়ে যেতে পারে, তাই আবারও গাড়ি ঘুরিয়ে ওরা ফিরে আসতে থাকে। ওরা সোজা লেন ইউজ না করে উল্টো লেন ইউজ করছিল। ফলে সামনে থেকে আসা একটা দ্রুতগামী ট্রাকে ধাক্কা খেয়ে গাড়ি সমেত 3 জনই উড়ে গিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। মাঝখান থেকে শুধু রাজীভানই বেঁচে যায়। এদিকে আনাস এবং প্রেমান হাসপাতালে এসে রাজীভানের ব্যাপারে জানতে পারে। রাজীভানের চোখে একটু চোট লেগেছিল এবং হাতে কিছুটা চোট লেগেছে। পুলিশ দেখে রাজীভান পকেট থেকে লোগো ব্যাজটা বের করে দেয়। ব্যাজের ওপরে লেখা ছিল
খাও ক্যাফে এবং লোগোর নিচে স্টাফের নাম পিটার থমাস লেখা ছিল। ব্যাচটা দেখে আনাসের মাঝে অন্য রকমের আতঙ্ক কাজ করছিল। সে বাইরে বের হতেই দেখে স্ট্রেচারে করে রক্তাক্ত লাশ আনা হচ্ছে। সে জিজ্ঞেস করে জানতে পারে গাড়ি অ্যাক্সিডেন্টে এর মৃত্যু হয়েছে। আসলে এই লোকটা ডাকাত দলের সদস্য ছিল। শুধু সেই না, তার বাকি দুজন সঙ্গীও স্পটই মারা গেছে। আনাস কৌশলে ডাকাতটার পকেট থেকে তার মোবাইলটা বের করে নেয়। খবর পেয়ে ঊর্ধ্বতন অফিসারেরা আসে। একজন অফিসার রাজীভানকে জিজ্ঞাসাবাদ করে সে ব্যাংকে কেন গিয়েছিল এবং কি ঘটেছিল। এ সময় রাজীভানের স্ত্রী মীরা চলে আসে। মীরার চেহারা বেশ শক্ত হয়েছিল। সে স্ট্রিক্টলি রাজীভানকে জিজ্ঞেস করে ঔষধপত্র আনা লাগবে কিনা। মীরা তাকে নিয়ে যেতে চাইলে অফিসার জানায় তাদের রাজীভানের কাছে কিছু প্রশ্ন আছে, উত্তর পেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। মীরা এটা শুনে বাইরে চলে যায় এবং গাড়িতে বসে অপেক্ষা করে। যদিও অফিসার রাজীভানকে থানায় নিয়ে গিয়ে আরামে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল, তবে পরে অফিসার প্রেসের কাছে স্টেটমেন্ট দিতে গেলে রাজীভান বেরিয়ে যায়। ভেতর থেকে জানালা দিয়ে আনাস রাজীভানের দিকে তাকিয়েছিল। তার রাজীভানকে বেশ সন্দেহজনক লাগছিল, তবে আনাস বেশ রেগেও ছিল, কারণ ডাকাতির ঘটনার পরে সর্বোচ্চ চান্স তাকে সাসপেন্ড করা হবে। সবচেয়ে বড় ঝামেলা হলো ডাকাতেরা মরে গেছে ঠিকই, কিন্তু টাকাগুলো এখনও মিসিং। ডাকাতেরা প্রায় 17 কোটি টাকা, একজ্যাক্ট ফিগার ধরলে 16,73,00,000 টাকা লুট করেছে। এত বড় অ্যামাউন্টের টাকা এখন কার কাছে আছে এটা জানার জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল। গাড়িতে যাওয়ার পথে মীরাকে চুপচাপ দেখে রাজীভান জিজ্ঞেস করে মীরা কিছু জানতে চায় কিনা। তবে মীরার প্রশ্ন করার কোনো ইচ্ছে ছিল না। তবে রাজীভান নিজে থেকেই বলে আজ তার অফিসে যেতে ইচ্ছে করছিল না, নতুন কিছু করতে ইচ্ছা করছিল। তাই সে ডাকাতি হবে এমন একটা ব্যাংক খুঁজে ভেতরে গিয়ে বসে থাকে, যাতে ডাকাতদের কাছ থেকে টাকাগুলো বাগিয়ে নেওয়া যায়। কিন্তু ডাকাতদের কাছ থেকে টাকা বাগাতে গিয়ে উল্টো সে মার খায় এবং ডাকাতেরা তাকে ধরে নিয়ে যায়। কথা শেষ করে রাজীভান মীরাকে জিজ্ঞেস করে তার উত্তর পছন্দ হয়েছে কিনা। মীরা একবার রাগী চোখে তাকিয়ে গাড়ি ড্রাইভের দিকে মন দেয়, কারণ সে জানে রাজীভান বানিয়ে বানিয়ে মিথ্যা এক্সপ্লেনেশন দিচ্ছে। বাড়ি ফেরার পরে মীরা 2 মেয়ে আমালা এবং জিয়াকে রাজীভানের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। যদিও আমালার বাবার অবস্থা দেখে চিন্তা হচ্ছিল, সে বাবাকে ইশারায় জিজ্ঞেস করে তার চোখে কি হয়েছে। রাজীভানও ইশারায় উত্তর দেয় সমস্যা নেই, সে ঠিক আছে। রাজীভান ফ্রেশ হয়ে মেয়েদের জামা জুতো ঠিকঠাক করে রেখে একাই খাওয়া শেষ করে। রাতে মীরা 2 মেয়েকে নিয়ে শোবার প্রস্তুতি নিচ্ছিল। তখন আমালা নিজের খেলনাটা নিচে ফেলে দেয় আর খেলনা খোঁজার অজুহাতে বাবার কাছে চলে আসে। এরপরে বাবাকে জিজ্ঞেস করে মা বলছিল তুমি নাকি মারামারি করেছ। রাজীভান সত্যিটা স্বীকার করে সে মারামারি করতে গিয়ে আঘাত পেয়েছে। তবে সে মেয়ের কাছে হিরো সাজার জন্য বলে তাকে যারা মারতে এসেছিল সে ওদের সবাইকে মেরে ফেলেছে। আমালা কৌতূহল মুক্ত হয়ে এবার বাবার কাছে একটা খরগোশের গল্প শুনতে চায়। তবে সে উল্লেখ করে দেয় বাবা যেন খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা বাদ দিয়ে অন্য কোনো গল্প শোনায়। তো রাজীভান এবার গল্প শুরু করে। একটা বাবা খরগোশের সুন্দর ফ্যামিলি ছিল। ফ্যামিলিতে মা খরগোশ এবং 2টো বাচ্চা খরগোশও ছিল। একদিন বাবা খরগোশ জানতে পারে মা খরগোশটা তাকে না বরং কচ্ছপকে ভালোবাসে। এটা জানার পরে বাবা খরগোশটার দুনিয়া ওলটপালট হয়ে যায়। সে মা খরগোশকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারছিল না, কারণ এতে ঘটনা বিগড়ে যেতে পারে। তাই সে কচ্ছপের কাছে যায় যাতে তাকে থ্রেট দিয়ে মা খরগোশকে ফিরিয়ে দিতে বলতে পারে। কিন্তু সেখানে গিয়ে সে 3টা দুষ্ট শেয়ালের হাতে পড়ে যায়। পাশের রুম থেকে মীরা সব শুনতে পাচ্ছিল আর তার চোখ মুখ আরও শক্ত হয়ে যাচ্ছিল, কারণ রাজীভান গল্পের ছলে নিজের কাহিনীটাই বলছিল। আসলে আজকে ব্যাংকে যাবার কারণ হলো ব্যাংকের এক স্টাফের সাথে দেখা করা। সে জানতে পেরেছিল ব্যাংকের স্টাফের সাথে মীরার রিলেশন চলছে, তাই সে পিস্তল নিয়ে তাকে থ্রেট দিতে গিয়েছিল। স্টাফের চেম্বারে লোকজন থাকায় সে ব্যাংকের ভেতরে ওয়েটিং বেঞ্চে বসে অপেক্ষা করছিল। এ সময় 3 জন ডাকাত ব্যাংকে চলে আসে এবং গান শো করে সবাইকে ভয় দেখায়। অন্যদের মতো রাজীভানও মেঝেতে শুয়ে পড়ে। তার পাশে এক বৃদ্ধা শুয়েছিল। সে নিজের ব্যাগ থেকে ফোন বের করে পুলিশের হটলাইনে ফোন করে। তবে ডাকাতদের সন্দেহ হওয়ায় একজন তেড়ে আসায় মহিলা মোবাইলটা রাজীভানের দিকে ছুড়ে দেয়। এতে ডাকাত রাজীভানকেই সন্দেহ করে। তাকে কলার ধরে তোলার সময় কোমর থেকে পিস্তলটাও পড়ে যায়, যেটা ব্যাংকে উপস্থিত সবাই দেখে ফেলে। রাজীভান নিজেকে নির্দোষ বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কাছে গান কেন এই প্রশ্নটার উত্তর আর সে দিতে পারে না। এরই মধ্যে খবর পেয়ে আনাস এবং প্রেমান ব্যাংকের সামনে চলে আসে। তাই ডাকাতেরা ভাবে রাজীভান হয়তো পুলিশের লোক কিংবা ইনফর্মার, অথবা সে ডাকাতিতে বাধা দিতে এসেছে।
তাই ডাকাতেরা তাকেও সাথে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের নামে রাজীভানকে এসপি অফিসে তুলে নিয়ে যায়। তবে এসব তাকে ভোগান্তির উদ্দেশ্যে করা হচ্ছিল। নেক্সট কয়েকদিনেও রাজীভানকে একইভাবে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদ না করে জাস্ট ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। এদিকে টাকাগুলো এখনও পাওয়া যায়নি। তার উপরে আবার লুটের পরে টাকাগুলো ডাকাতেরা কোন পথ দিয়ে নিয়ে গিয়েছিল তার একটা রোডম্যাপ আঁকা হয়। ফলে মানুষ টাকাগুলো উদ্ধারের জন্য হুমড়ি খেয়ে পড়ে। তারা তন্নতন্ন করে ওইসব রুট খোঁজাখুঁজি শুরু করে। এতে অনেক বিশৃঙ্খলার পরিবেশও সৃষ্টি হয়। শেষে বাধ্য হয়ে প্রশাসন নোটিশ জারি করে লোক সমাগম নিষিদ্ধ করে দেয়। এদিকে আনাসও টাকার খোঁজে অস্থির হয়েছিল। এমনিতে সে অলরেডি সাসপেন্ড হয়ে আছে, তবে টাকাটা তার চাকরি বাঁচাতে না, বরং পার্সোনালি প্রয়োজন। আসলে এই ডাকাতির প্ল্যানের সাথে আনাসও জড়িত ছিল। ডাকাতির পরে টাকাগুলো তারা একটা পরিত্যক্ত গোডাউনে রাখার প্ল্যান করেছিল। পরে আনাসের সেই টাকাগুলো জায়গা মতো পৌঁছে দেবার কথা ছিল। আনাস সেই গোডাউনেও খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও টাকা ছিল না। তাই আনাস এবার উঠে পড়ে রাজীভানের পেছনে লাগে। সে রাজীভানের সাথে দেখা করার সুযোগ খুঁজছিল। এমনিও সে ঘটনার দিন থেকে বিভিন্ন সময় রাজীভানকে ফলো করছে। সে রাজীভানের অফিসে গিয়ে বসে থাকে এবং তাকে দেখা মাত্রই উঠে এসে বলে, আমাকে চিনতে পেরেছেন? আপনাকে আমি সাহায্যের চেষ্টা করেছিলাম, অথচ মাঝখান থেকে নিজেই সাসপেন্ড হয়ে বসে আছি। এখানে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। চাকরিটা বাঁচানোর জন্য আমি সব রকম চেষ্টা করছি। রাজীভান জিজ্ঞেস করে আনাসের টাকা পয়সার প্রয়োজন কিনা। আনাস বলে সে টাকা চায় না, তবে রাজীভান চাইলে তাকে হেল্প করতে পারবে। কোনোভাবে যদি সে মিসিং টাকাগুলো খুঁজে পায় তাহলে হয়তো তার সাসপেনশন তুলে নেওয়া হবে। কথা শেষ করে বন্ধু অপেক্ষা করছে বলে আনাস সেখান থেকে চলে যায় আর লুকিয়ে রাজীভানের রিয়াকশন দেখার চেষ্টা করে। রাজীভান অফিস থেকে ফিরে ফ্যামিলি নিয়ে বেরিয়েছিল, তখন খেয়াল করে একটা গাড়ি তাকে ফলো করছে। নেক্সট দুদিনই সে খেয়াল করে সেম গাড়ি এবং গাড়িতে বসা কয়েকজন লোক তাকে নজরবন্দি করে রেখেছে। ইভেন বাড়ির নিচেও সে লোকগুলোকে দেখতে পায়। তাই ওদেরকে একটা খোঁচা দেবার জন্য সে বাড়ির নিচের দোকানে সিগারেট খেতে আসে। এই লোকগুলো একই দোকান থেকে চা সিগারেট নিয়ে খাচ্ছিল। রাজীভান ওদের বিলগুলো দিয়ে দেয়। ওদের একজন বিল দিতে গেলে দোকানদার জানায় রাজীভান ওদের বিল পে করে দিয়েছে। এটা শুনে লোকটা ক্ষেপে যায় আর রাজীভানকে জিজ্ঞেস করে সে কেন বিল দিল। রাজীভান বলে গত দুদিন আপনারা আমার পেছনে সার্ভিস দিচ্ছেন, তাই এইটুকু তো আপনাদের প্রাপ্য। লোকটা রাজীভানকে টাকা ব্যাক দিতে চাইলে সে নিতে চায় না। এতে দুজনের ভেতরে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে বাকিরাও এসে জয়েন করে এবং রাজীভানকে গাড়ির সাথে ঠেসে ধরে বলে তারা পুলিশের লোক, তাই রাজীভান যেন বেশি বাড়াবাড়ি না করে। এরই মধ্যে আবার পুলিশের আরেক গ্রুপ এসে রাজীভানের বাড়িতে তল্লাশি শুরু করে। এসপি নিজেই তদারকি করতে এসেছিল। রাজীভান বলে আপনি যতবার আমাকে ডেকেছেন আমি গিয়েছি, তাহলে আমার বাড়ি সার্চ করার কি দরকার ছিল? এসপি হেসে জিজ্ঞেস করে রাজীভান এবং তার স্ত্রী কোন ব্যাংকে টাকা রাখে। রাজীভান এসএসবি ব্যাংকের কথা জানালে এবার এসপি জিজ্ঞেস করে তাহলে রাজীভান ডাকাতির দিনে আইএসএফসি ব্যাংকে কি করতে গিয়েছিল? রাজীভান এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এসপি বলে রাজীভান ব্যাংকে গিয়ে প্রায় আধা ঘন্টা বসেছিল। একজন স্টাফ রাজীভানকে জিজ্ঞেসও করেছিল তার কোনো হেল্প লাগবে কিনা, তবে রাজীভান মানা করে দেয়। স্টাফের স্টেটমেন্ট মতে রাজীভান বলেছিল সে কারো জন্য অপেক্ষা করছে আর তাকে দেখে স্টাফের খুব টেনশনে আছে বলে মনে হচ্ছিল। ব্যাংক ডাকাতির সময়ে প্রায় 30 জন লোক ছিল, এর মধ্যে বৃদ্ধ এবং বাচ্চাও ছিল। তবুও এতজন থাকতে ডাকাতেরা রাজীভানকেই কেন হোস্টেস বানালো? ওই সময় উপস্থিত গ্রাহকেরাও রাজীভানের বিরুদ্ধেই সাক্ষী দিয়েছে। একজন বলেছে সে রাজীভানের সাথে ডাকাতদের কথা বলতে শুনেছে, আরেকজন বলেছে রাজীভানের কাছে একটা পিস্তল ছিল। তাই এসপি এই প্রশ্নটাও করে রাজীভান ওই দিন কেন ব্যাংকে পিস্তল নিয়ে গিয়েছিল। রাজীভান এবারও কোনো প্রশ্নের উত্তর না দিলে তাকে এসপি অফিসে তুলে নিয়ে যাওয়া হয় এবং ইন্টারোগেশন রুমে বসিয়ে রাখা হয়। মীরা রাজীভানকে ছাড়াতে এসপি অফিসে যায়, কিন্তু তাকেও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। তাই বিরক্ত হয়ে সে অনুমতি না নিয়ে সোজা এসপি রুমে চলে যায় এবং স্বীকার করে ব্যাংকের এক স্টাফের সাথে তার অ্যাফেয়ার চলছে। হয়তো রাজীভান তার সাথে বোঝাপড়া করতেই ব্যাংকে গিয়েছিল। সত্যতা যাচাইয়ের জন্য মীরা নিজে থেকেই সেই স্টাফের নাম এবং ডিটেলস লিখে দেয় আর রিকোয়েস্ট করে সেই লোকটারও ফ্যামিলি আছে, তাই পুলিশ যেন তাকে সেভাবেই ট্রিট করে। এরপরে মীরা আবারও ওয়েটিং বেঞ্চে বসে থাকে। কিছুক্ষণ পরে একজন পুলিশ এসে জানায়
মীরা যার কথা বলেছিল পুলিশ তার সাথে যোগাযোগ করেছে, তবে সে নাকি মীরাকে চিনতেই পারেনি। মীরা মনে মনে কিছুটা আহত হয়, তবে পুলিশ স্টাফ জানায় এসপি স্যার রাজীভানকে ছেড়ে দিয়েছে, মীরা তাকে সাথে নিয়ে যেতে পারবে। তারা এসপি অফিস থেকে বের হতেই দেখে মিডিয়া এসে ভিড় জমিয়েছে, তাদেরকে নিয়ে নানান নিউজ ছড়াচ্ছে। এখন মিডিয়া রাজীভানকেই ভিলেন বানাতে শুরু করে। এছাড়া একজন জনপ্রিয় সঞ্চালক পডকাস্টে রাজীভানকে নিয়ে অনেক সমালোচনা করে, ফলে সেটা রীতিমতো ভাইরাল হয়ে গেলে সাধারণ মানুষেরাও রাজীভানকে অন্য নজরে দেখতে শুরু করে। প্রতিবেশী থেকে শুরু করে রাস্তার পাবলিক, অফিসের কলিগ, সবাই কেমন বাঁকা নজরে রাজীভান এবং মীরাকে দেখতে থাকে। এক অস্বস্তিকর পরিস্থিতি তাদের জীবনকে নাজেহাল করে তোলে। একদিন রাজীভান অফিসে কাজ করছিল। এই সময়ে একজন লোক এসে জানায় তার নাম জোস। ডাকাতদের একজন সদস্য ছিল পিটার থমাস, সে সম্পর্কে পিটারের শ্বশুর। তো জোস রাজীভানকে বলে, আপনি তো ওদের খুন করে সব টাকা একাই ঝেড়ে দিয়েছেন। পিটারের বউ এবং বাচ্চা আছে, তাই পিটারের ভাগ হিসেবে আমাকে অর্ধেক টাকা দিয়ে দেন। কথাটা শুনে রাজীভান ক্ষেপে যায় এবং লোকটার ওপরে চিল্লাতে শুরু করে। অফিসের পরিবেশ খারাপ করায় বস রাজীভানকে ডাক দেয় এবং অন্যদের কাজে বিরক্ত করার জন্য বকাঝকা করে। এরপরে তাকে সাইন করে আজকের জন্য হাফ ডে ছুটি নিয়ে চলে যেতে বলে। রাজীভান ছুটি নিয়ে বেরিয়ে এসে দেখে আনাস দাঁড়িয়ে আছে। আনাস রাজীভানকে বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজীভানকে নিয়ে নানান গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে তারা দুজনেই বিপদে আছে। রাজীভানের মানসিক শান্তি চলে গেছে আর আনাসের চাকরি, তাই টাকাটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে দুজনেরই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ডাকাতগুলো মরে না যেত তাহলে আনাস ওদেরকে ধরলেও চাকরিটা ফিরে পেত। এখন তার সাসপেনশন কাটানোর একমাত্র উপায় টাকাগুলো। রাজীভান যেহেতু ডাকাতদের সাথে ছিল, তাই চেষ্টা করলে সে হয়তো সেই জায়গাটা ডিটেক্ট করতে পারবে যেখানে ডাকাতেরা টাকাগুলো রেখেছিল। রাজীভান বিরক্ত হয়ে বলে, চোর ডাকাত ধরা, টাকা উদ্ধার করা এগুলো তার কাজ না, এই কাজের জন্য আনাসের মতো পুলিশেরা আছে। তাই রাজীভান আনাসকে তার কাজটা ঠিকঠাকভাবে করতে বলে, তাহলে রাজীভানের শান্তি এমনি চলে আসবে। এই বলে রাজীভান উঠে চলে যায়। বিকেলে রাজীভান খেলার মাঠে বসেছিল। কিছুটা দূরে কয়েকটা স্কুল পড়ুয়া টিনের ছেলে তাকে নিয়ে নিজেদের ভেতরে কথাবার্তা বলছিল। কেউ বলছিল ব্যাংক লুটের টাকা রাজীভানের কাছেই আছে, আবার কেউ বলছিল টাকা যদি থাকতোই তাহলে কি আর চাকরি করত। তারা রাজীভানকে বাজিয়ে দেখার জন্য উঠে আসে। ওরা বলে, আমরা আপনার মেয়ে জিয়ার স্কুলে পড়ি, আমরা পার্টি করব, তাই 10,000 টাকা দিন। রাজীভান উত্তর দেয়, নিজেদের বাড়ি থেকে টাকা নিয়ে নাও। কথাটা বলে ঝামেলা এড়াতে রাজীভান উঠে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে একজন বলে ওঠে, আমাদের বাড়িতে তো ব্যাংক লুটের টাকা নেই। আরেকজন বলে, ওনার তো দুটো মেয়ে, হয়তো মেয়েদের বিয়ের জন্য টাকা জমাচ্ছে। রাজীভান এবারও ঝামেলা এড়াতে কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। তবু ওরা রাজীভানকে জেগে ধরছিল, তার মেয়েদের নিয়েও নানান কথাবার্তা বলছিল। তবুও রাজীভান কিছু না বলে গাড়িতে উঠে বসে। তখন ওরা গাড়ির দরজা টেনে ধরে। রাজীভান জোর করে বন্ধ করতে গেলে একজনের হাতে চাপ লাগে। এই ইস্যুটা কাজে লাগিয়ে ওরা হাইপার হয়ে যায় এবং গাড়ি আটকানোর চেষ্টা করে। একজন ইট তুলে গাড়ির গ্লাসে মেরে গ্লাসও ফাটিয়ে দেয়। তবে রাজীভান বাড়তি কোনো ঝামেলা না করে সেখান থেকে চলে আসে। পরের দিন সে জিয়াকে স্কুলে নামিয়ে দিতে গিয়ে দেখে ছেলেগুলো রাগী চোখে তাকিয়ে আছে। রাজীভান তখনকার মতো চলে যায়, কারণ স্ত্রীকে অফিসে নামিয়ে দিতে হবে। তবে তার মন থেকে সংশয় কাটছিল না। ওরা তার সাথে যেমন আচরণ করেছে তাতে জিয়াকে একা পেলে ক্ষতি করে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই সে স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করে। এরপরে এটিএম থেকে 10,000 টাকা উইথড্র করে ছেলেগুলোকে দেয়। রাজীভান ভেবেছিল এতে ঝামেলাটা শেষ হয়ে যাবে, কিন্তু এতে সে আরও একটা নতুন বিপদ ডেকে আনে। রাজীভানকে প্রেশার দিয়ে ছেলেগুলোর টাকা হাতানোর কথাটা ক্যারাম বোর্ড খেলার সময়ে মহলার বখাটেরাও জেনে যায়। ওরা ভাবে জাস্ট স্কুলে পড়া বাচ্চা ছেলেরা একটু নাড়াচাড়া দিতেই রাজীভান 10,000 টাকা বের করে দিয়েছে, তার মানে ব্যাংক লুটের টাকা তার কাছেই আছে। তাই ওরাও রাজীভানকে প্রেশারে ফেলার প্ল্যান করতে থাকে। এদিকে রাজীভান এত মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে জেদ ধরে সে টাকাগুলো খুঁজে বের করবে। এই জন্য সে আনাসের কাছে যায়। এরপর আনাসকে নিয়ে পয়েন্টে গিয়ে সিট বদল করে নেয়। আনাস ড্রাইভিং সিটে বসে আর রাজীভান পেছনের সিটে বসে। ডাকাতেরা ওই দিন তাকে যেখানে বসিয়ে রেখেছিল। এরপরে রাজীভান নিজের চোখ বেঁধে নেয়, কারণ ওই দিনও তার চোখ বাঁধা ছিল। আনাস গাড়ি স্টার্ট করলে রাজীভান উল্টো গুনতে শুরু করে, কারণ স্ট্রেসে পড়লেই স্নায়ু শান্ত রাখতে সে 100, 99, 98 এভাবে উল্টো গুনত। সেদিনও সে উল্টো গুনেছিল।
তাই সে গুনে গুনে আনাসকে বলে দিচ্ছিল কখন কোন দিকে টার্ন নিতে হবে। ৬৬ পর্যন্ত গোনার পরে সে গাড়িটা থামাতে বলে। এরপরে সে ওই দিনের পুরো মোমেন্টটাকে মনে মনে রিভাইজ করে। এরপরে আবারও গাড়িতে উঠে কিছু দূর যাবার পরে বলে আজকে আর তারা খোঁজাখুঁজি করবে না, তার মাথা ব্যথা করছে, তাই বাড়ি চলে যাবে। সে গাড়ি থেকে নেমে আনাসকেও ড্রাইভিং সিট থেকে নামিয়ে আনে। এরপরে আনাসকে গাড়িতে না উঠেই রাজীবান সেখান থেকে চলে যায়। রাজীবান লিফট দিয়ে তার ফ্ল্যাটের ফ্লোরে এসে দেখতে পায় বিল্ডিংয়ের কাজের মেয়ে তার ফ্ল্যাটের সামনে মেঝে পরিষ্কার করছে। রাজীবানকে দেখে সে ঘর মোছনির ডাটি দিয়ে দরজায় টোকা মারে। রাজীবান সন্দেহের চোখে তাকিয়ে এগিয়ে আসলে সে রাজীবানের পায়ের কাছে পানি ঢেলে দেয় এবং জোরে দরজা ধাক্কায়। রাজীবান ধরে ফেলবে ভেবে সে দৌড় দেয়। দরজায় আওয়াজ শুনে ভেতর থেকে একজন টুকি দেয়। এটা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড। সেও রাজীবানকে দেখে দৌড় দেয়। রাজীবান ফ্ল্যাটের ভেতরে উকি মেরে দেখে ভেতরে সব জিনিসপত্র এলোমেলো। ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে এরা ব্যাংক লুটের টাকাগুলো খুঁজতে এসেছিল। তো রাজীবান ওদের তাড়া করে। ততক্ষণে ওরা লিফটে উঠে গিয়েছিল। তবে রাজীবান লাস্ট মুহূর্তে লিফট আটকে ভেতরে ঢুকে পড়ে। এবার সিকিউরিটি গার্ডের সাথে তার হাতাহাতি শুরু হয়। কাজের মেয়েটাও কম না, সেও মারামারিতে অংশ নেয়। জাস্ট এই দুজনের সাথে ফাইট করতে গিয়ে রাজীবানের নাজেহাল অবস্থা হয়ে যায়। যদিও ভেতরে একটা ছেলে ছিল, তবে সে ভয় পেয়ে কাউকেই হেল্প করে না। অন্য ফ্লোরে লিফট থামলে সে পালিয়ে যায়। রাজীবান মারামারি করতে করতে এক পর্যায়ে গার্ডকে একটা আছাড় মারে। এরপরে মারামারিটা থামে। কিন্তু এই ঘটনায় দোষ এসে পড়ে রাজীবানদের ওপরেই। বিল্ডিংয়ের অন্য বাসিন্দাদের পাশাপাশি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতিও এসেছিল। তাদের কমপ্লেইনের শেষ নেই। বারবার পুলিশ আসে, তাই অন্য বাসিন্দাদের নাকি সমস্যা হয়। বিল্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি বলে দেয় আরেকবার যদি এরকম ঘটনা ঘটে তাহলে রাজীবানদের বের করে দেওয়া হবে। মীরা এতক্ষণ চুপ ছিল। এবার সে কড়াভাবে প্রতিবাদ করে বলে আমি কিছু বলি না দেখে আমাকে দুর্বল ভেবো না। এই সিকিউরিটি গার্ডকে তো বিল্ডিং অ্যাসোসিয়েশনই নিয়োগ দিয়েছিল। সে বিনা অনুমতিতে আমাদের ফ্ল্যাটে ঢুকেছিল, অথচ দোষ উল্টো আমাদেরই হয়ে যাচ্ছে। আমাদের যা কিছু ড্যামেজ হয়েছে অ্যাসোসিয়েশনকেই সে ক্ষতিপূরণ দিতে হবে, না হলে আমি পুলিশে কমপ্লেন করব। কথাগুলো বলে মীরা ভেতরে চলে যায় এবং রাজীবানকে বলে এই ঘরটাই একমাত্র জায়গা যেখানে সে মেয়েদের নিয়ে নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু এভাবে যদি কেউ যখন তখন এখানে ঢুকে যায় তাহলে তারা কিভাবে নিশ্চিন্তে ঘুমাবে। মীরা প্রতিদিন অসংখ্যবার চেক করে দেখে কেউ ঘাপটি মেরে লুকিয়ে আছে কিনা। এই একটা জায়গায় ছিল যেটাকে সে নিজের বলে মনে করত, কিন্তু সেখানেও আর কোনো সিকিউরিটি নেই। রাজীবান স্ত্রীর কোনো কথার উত্তর দেয় না। সে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ রং রোড থেকে একটা অটো এসে তার গাড়িতে ধাক্কা দেয়। মুহূর্তেই অনেকগুলো লোক এসে জড়ো হয়ে যায়। রাজীবন বুঝতে পারে এসব প্রি প্ল্যান। তাকে হেনস্থা করতেই ওরা এই নাটক সাজিয়েছে। ওরা মোটামুটি হাঙ্গামা করে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। রাজীবান জানে অটোতে এমন কোনো ক্ষতি হয়নি, তবুও সে নতুন একটা অটো কিনে দেবার অফার দেয়। কিন্তু ওরা মানে না। ওরা ৫ লাখ টাকাই নেবে, না হলে কোর্ট পুলিশের ঝামেলা যাবার হুমকি দেয়। রাজীবানও মেনে নিয়ে বলে ছোট ভাই মাথা ঠান্ডা করো, তানাই কেচ করো। কিন্তু এতে তো ওদের উদ্দেশ্য পূরণ হবে না, তাই ওরা রাজীবানের সাথে ঝামেলা বাঁধায়। তাই রাজীবানও ওদেরকে মারতে শুরু করে। উভয় পক্ষের মাঝেই ব্যাপক মারামারি হয় এবং প্রত্যেকেরই নাকমুখ ফেটে রক্তারক্তি হয়। পরে পুলিশ গিয়ে সবাইকে ধরে নিয়ে যায়, কিন্তু পুলিশ অফিসার রাজীবানকে দোষী করছিল। এবার রাজীবান প্রতিবাদ করে এই গুন্ডাগুলো তাকে হেনস্থা করেছে, তাই ওদের শাস্তি হওয়া উচিত। অথচ পুলিশ নিজের কাজ না করে তাকেই অপরাধী বানাচ্ছে। অফিসার রাজীবানকে ফুড চেইনের উদাহরণ টেনে বলে ঘাসফড়িংয়ের বেঁচে থাকার জন্য ঘাস খাওয়া লাগে। এই ঘাসফড়িংকে আবার খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, পরিশেষে সাপকে খায় ঈগল। তাদের সমাজটাও ঠিক ফুড চেইনের মতো। এই ফুড চেইনে রাজীবানের মতো মানুষ, পুলিশ, মিডিয়া, পাবলিক, ক্রিমিনাল সবই আছে। তবে এই সোশ্যাল ফুড চেইনে একটু পার্থক্য আছে। এখানে ঘাসফড়িং শুধু ঘাস খেয়েই বেঁচে থাকতে পারবে না, বরং বাঁচার জন্য তার ব্যাঙকেও খেয়ে ফেলা লাগবে। এই জন্য পুলিশকে সবসময় রাজীবানের মতো ছেলেদেরই শিকার করা লাগে, কারণ ক্ষমতার উপর পদের লোকেরা তাদেরকে শোষণ করে টিকে আছে। তাই অফিসার রাজীবানকে বলে এবার সেই ঠিক করুক তার নেক্সট শিকার কে হবে। তো যাই হোক, রাজীবানকে জামানত দিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মীরাকে ফোন দেওয়া হয়। মীরা থানায় গিয়ে রাজীবানকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপরে বাড়ি ফিরেই মীরা রাজীবানের সামনে ডিভোর্সের পেপারস এবং কলম রাখে। মীরা বলে সে অনেকদিন ধরেই এটা নিজের কাছে রেখেছে। এতদিন সে ইচ্ছে করেই দেরি করছিল, কিন্তু এখন তার মনে হয় তাদের ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো।
তারা যদি এভাবে মিথ্যা সম্পর্কটা চালিয়ে যায় তাহলে এক পর্যায়ে নতুন করে শুরু করার মতো সময় আর তাদের হাতে থাকবে না। তাছাড়া ডিভোর্সে দেরি করি বা লাভ কি? তারা একে অন্যকে ফিক্স করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, বরং সবকিছু আগের চেয়েও খারাপ হয়েছে। তাই মীরার কাছে ডিভোর্সই এখন একমাত্র সমাধান। রাজীভান কয়েক মুহূর্তের জন্য ফ্ল্যাশব্যাক করে তাদের সাংসারিক জীবনটা কতটা খারাপ কেটেছে এক সময়। এরপরে সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এদিকে পরের দিন আনাস থানায় গিয়েছিল ইন্সপেক্টরের সাথে দেখা করতে, যাতে রিকোয়েস্ট করে তার সাসপেনশনটা উঠানো যায়। তবে গিয়ে জানতে পারে ইন্সপেক্টর তদন্ত করতে গেছে, গতরাতে নাকি কেউ মন্দিরের দানবাক্স ভেঙে চুরি করেছে। আনাস লোকেশন জেনে স্পটে চলে যায়। গিয়ে দেখে ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখান থেকে সবচেয়ে কাছের মন্দিরটা হলো মুরুগান মন্দির, কিন্তু সেটাও 2 কিলোমিটার দূরে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এই দানবাক্সটা কোনো মন্দিরেরই না, এটা হয়তো কোনো স্ক্যামাররা এখানে রেখে গেছে যাতে ধর্মের নামে টাকা হাতাতে পারে। কেউই সঠিকভাবে বলতে পারে না দানবাক্সটা কে রেখে গেছে, শুধু এইটুকু জানায় দানবাক্সটা কয়েক সপ্তাহ ধরে এখানে আছে। এবার আনাসের বেশ সন্দেহ হয়। সে ভাঙা দানবক্সের কাছে গিয়ে দেখে ভেতরে খুচরো নোটগুলো এখনও পড়ে আছে। তার খেয়াল হয় সেদিন ব্যাংক লুটের টাকা খুঁজতে বেরিয়ে রাজীভান ঠিক এখানে এসেই থেমেছিল। এরপরে আর কিছু না বলে রাজীভান কেটে পড়েছিল। আনাস যদিও শিওর না, তবুও তার একটু সন্দেহ হচ্ছিল কাজটা রাজীভানের কিনা, আর ব্যাংক লুটের টাকাগুলো এখানেই ছিল কিনা। তো যাই হোক, এদিকে মীরা বাইরের কাজ সেরে বাড়ি ফিরে দেখে জিয়া একা, আমালা তার সাথে নেই। জিয়া জানায় আমালা বাবার ঘরে আছে। মীরা রাজীভানের রুমে ঢুকেই হতবাক হয়ে যায়। পুরো ঘরে টাকা ছড়িয়ে আছে, আর আমালা টাকা নিয়ে খেলছে। একটু পরে মায়ের দেখা দেখি জিয়াও এই ঘরে আসে এবং টাকা দেখে বলে, তাহলে কি ব্যাংক লুটের টাকাগুলো বাবার কাছেই আছে? আমালা খাটের নিচ থেকে ব্যাগ বের করে দেখায়, যার ভেতরে বান্ডিল বান্ডিল টাকা ছিল। এই সময় কলিং বেল বেজে উঠলে তারা এক মুহূর্তের জন্য টেনশনে পড়ে যায় পুলিশ এলো কিনা। মীরা দরজার পিফল দিয়ে বাইরে তাকিয়ে দেখে পুলিশ না, বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড জ্যাকব এসেছে। মীরা দরজা খুললে জ্যাকব জানায় সে পত্রিকার বিল নিতে এসেছে। মীরা জ্যাকবকে দরজার ওপাশে রেখে ভেতরে টাকা আনতে যায়, যদিও তার দরজা বন্ধ করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপারটা খারাপ দেখাবে ভেবে আর বন্ধ করে না। জ্যাকবও এই সুযোগে ভেতরে যতটা পারা যায় নজর ছড়িয়ে দেখতে থাকে। এমনিতে সে বেশ কিছুদিন ধরেই মনে মনে ব্যাংক লুটের টাকা ট্রেস করার চেষ্টা চালাচ্ছে। আমালা এই সময় সেখানেই দাঁড়িয়েছিল। বাচ্চা মেয়ে কিছু না বুঝে গিন্নি সাজার জন্য জিজ্ঞেস করে কত টাকা হয়েছে। এই বলে সে ব্যাগ থেকে এক মুঠো টাকা বের করে দেয়। মীরা দ্রুত এসে হাত চেপে সাইডে নিয়ে নেয় এবং জ্যাকবকে বলে এগুলো নকল টাকা, ওদের বাবা খেলার জন্য এনে দিয়েছে। জ্যাকবও কোনো রিয়্যাক্ট না করে বলে হ্যাঁ সেটাই তো, আসল টাকা কেউ বাচ্চাদের কেনই বা খেলতে দেবে। তবে জ্যাকব ঠিকই ওদেরকে সন্দেহ করে আর টাকা হাতানোর একটা প্ল্যান মনে মনে ভাবতে থাকে। রাজীভান বাড়ি ফিরলে মীরা তার সাথে ঝামেলা শুরু করে। রাজীভান বলে সে কোনো কিছু না করা সত্ত্বেও সবাই তাকেই দোষারোপ করছিল, তাই সে এই টাকাগুলো ডিজার্ভ করে। রাজীভান গত রাতেই দান বক্সের কাছে গিয়ে বড় হাতুড়ি দিয়ে তালা ভেঙে টাকার ব্যাগটা নিয়ে এসেছিল। ব্যাংক লুটের দিনে পুলিশের চোখ ফাঁকি দিতে টাকার ব্যাগটা দান বক্সে ঢুকিয়ে রাখা হয়েছিল। তো যাই হোক, মীরা নিজেদের সেফটি নিয়ে চিন্তিত ছিল। রাজীভান ব্যাগটা বাড়িতে এনে সবাইকে বিপদে ফেলেছে। দুজনের মধ্যে এই নিয়ে বেশ তর্কাতর্কি হয়, তবে কেউই সমঝোতায় আসতে পারে না। এদিকে আনাস একটা লোকাল গ্যাংয়ের কাছে হেল্প নিতে যায়। সে ওদেরকে জানায় রাজীভান কোনো ডেঞ্জারাস ক্রিমিনাল না, তবে সে অবশ্যই জানে ব্যাংক লুটের টাকাগুলো কোথায় আছে, তাই তাকে প্রেশার দিয়ে টাকার হদিস বের করতে হবে। এরপরে তার টাকাগুলো নিজেদের ভেতরে ভাগাভাগি করে নেবে। অন্যদিকে রাজীভান টাকাগুলো ফেলে দেবার সিদ্ধান্ত নেয়। বাইরে সিসি ক্যামেরা আছে, তাই কেউ যাতে বুঝতে না পারে এই জন্য সে ময়লা ফেলার দুটো পলিথিনে টাকাগুলো ভরে নেয়। এতে মনে হবে সে ময়লা ফেলতে যাচ্ছে। সে সাবধানে এবং স্বাভাবিকভাবে টাকাগুলো পার্কিং লটে এনে গাড়িতে রাখে। ঠিক এই সময় তার কাছে জ্যাকব ফোন দেয় এবং বলে সে জানে টাকাগুলো রাজীভানের বাড়িতে আছে। জ্যাকব বেশ কয়েকবার কনফিডেন্সের সাথে একই কথা বললে রাজীভান জিজ্ঞেস করে মুখ বন্ধ রাখার জন্য জ্যাকব কত টাকা চায়। জ্যাকব 70 লাখ টাকা দাবি করে। রাজীভান দিতে না চাইলে জ্যাকব থ্রেট দিয়ে ফোন কেটে দেয়। পরবর্তীতে জ্যাকব বিল্ডিংয়ের নিচের চায়ের দোকানে দাঁড়িয়েছিল। তখন একজন অপরিচিত ছেলেকে 2 প্যাকেট সিগারেট কিনতে দেখে তার সন্দেহ হয়। সে ফলো করে দেখে তার সাথে আরও কয়েকজন গাড়িতে বসে আছে। ওদের উদ্দেশ্য ছিল রাজীভানকে লুট করা। রাজীভানের ক্ষতি হলে তো জ্যাকবেরও লস,
তাই সে রাজীভানের ফ্ল্যাটে গিয়ে তাকে ঘটনাটা জানিয়ে বলে, আপনি নিজেদের সেফটির ব্যবস্থা করেন, নিজের ব্যাপারটা আমি সামলাচ্ছি। এই বলে জ্যাকব একটা লাঠি নিয়ে মেইন গেটের কাছে দাঁড়িয়ে পড়ে। তবে রাজীভানও নেমে আসে এবং লাঠিটা নিয়ে গুন্ডাগুলোর দিকে মারমুখী হয়ে এগিয়ে গেলে ওরা গাড়ি ফেলেই দৌড় দেয়। সাইডে আরও একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেটা রাজীভানকে চাপা দিতে গেলে রাজীভান সরে গেলে গাড়িটাও সেখান থেকে চলে যায়। জ্যাকবের লয়ালিটি দেখে রাজীভান বেশ খুশি হয়, তবে সে জ্যাকবকে এত ইজিলি তার দাবি করা টাকা দেবে না। রাজীভান ঝামেলা থেকে মুক্তি পেতে জ্যাকবকে নিয়ে একটা প্ল্যান বানায়। রাজীভান জ্যাকবকে জিয়া অথবা আমালাকে কিডন্যাপ করতে বলে। কিডন্যাপের পরে পুলিশ আসবে, পুলিশ, মিডিয়া এবং প্রতিবেশীদের কাছে সরাতে হবে। মেয়ের মুক্তিপণের জন্য কিডন্যাপার রাজীভানের কাছে মুক্তিপণ চেয়েছে। ব্যাপারটা সবাই সহজেই বিশ্বাস করে নেবে, কারণ রাজীভানের কাছ থেকে টাকা বের করতে না পেরে তার মেয়েদের কিডন্যাপ করা অস্বাভাবিক কিছুই না। তো সময় মতো রাজীভান মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে। মাঝখান থেকে সবাই ধরে নেবে রাজীভানের কাছে আর কোনো টাকা নেই, যা টাকা ছিল তা মেয়ের মুক্তিপণ হিসেবে কিডন্যাপারকে দিয়েছে। তাই তখন থেকে আর কেউই রাজীভানকে বিরক্ত করবে না, সে এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। তো পরের দিন প্ল্যান মোতাবেক জিয়া আর আমালা স্কুল থেকে ফিরছিল। তখন জ্যাকব আর তার স্ত্রী একটা গাড়ি নিয়ে কিডন্যাপের জন্য বেরিয়ে পড়ে। যদিও আজকে স্কুল আগে থেকেই ছুটি হয়ে গিয়েছিল, কারণ স্কুলে মিথ্যা বোমের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং ক্লাসরুমে মৃত সাপ পাওয়া যাওয়ায় সেদিনের মতো স্কুল ছুটি হয়ে যায়। তো কিডন্যাপের পরে এই নিয়ে বেশ হুলস্থুল পড়ে যায়, মিডিয়াও অ্যাক্টিভ হয়ে ওঠে। মীরা তখনও ঘটনা জানে না। সে মেয়েকে স্কুলে আনতে গেলে তার কাছে পুলিশের ফোন আসে এবং তাকে দ্রুত বাড়ি চলে আসতে বলে। মীরা বাড়ি ফিরে জানতে পারে জিয়া কিডন্যাপ। এসপিও সেখানে এসেছিল, আবার আনিসও ইউনিফর্মে এসেছিল। সে অফিসারদের রিকোয়েস্ট করে এবং আর কখনো ঘুষ না খাওয়ার শর্তে চাকরি ফিরে পেয়েছে। তো পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে কিডন্যাপের সময় দৃশ্যটা দেখা যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, দুই বোন একসাথে হাঁটছিল। কিডন্যাপার গাড়ি থামিয়ে শুধু জিয়াকেই তুলে নিয়ে যায়, অথচ আমালা কোনো চিৎকার, চেঁচামেচি, কান্না কিছুই করছিল না। তার ভেতরে কোনো আতঙ্ক দেখা যায় না, সে একদম স্বাভাবিকই ছিল। তাই এসপি আমালাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় সে ভেবেছিল বাবার বন্ধু জিয়াকে নিয়ে গেছে, কারণ বাবা বলেছিল এইসব একটা গেম। আনাস একটু খুঁচিয়ে কথা বের করতে চাইছিল, তাই সে আমালাকে জিজ্ঞেস করে বাবা কি তাকে আগেই বলে রেখেছিল জিয়ার কিডন্যাপ হবে। তবে আমালা এবার জানায় বাবা এরকম কিছু বলেনি। অবশ্য মীরা আসল ঘটনা বুঝে গিয়েছিল, তাই সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা থেকে প্রোটেক্টের চেষ্টা করে। আমালাও ভুল বুঝতে পেরে বাথরুমে যাবার বায়না ধরে। এই অজুহাতে মীরা মেয়েকে নিয়ে ভেতরের রুমে চলে যায়। মীরা আমালার কাছে জানতে পারে গত রাতে বাবা তাকে বলেছিল স্কুল থেকে ফেরার সময় একজন আঙ্কেল এসে জিয়াকে নিয়ে যাবে। সে যেন আঙ্কেল যেভাবে বলে সেভাবেই সব কথা শোনে। বাবা বুঝিয়েছিল এটা একটা গেম, গেমটা খেললে আমালাকে প্লে স্টেশন কিনে দেওয়া হবে। সব শুনে মীরা রেগে যায় এবং রাজীভানকে ফোন করে, যদিও অলরেডি অনেকবার তাকে ফোন করা হয়েছে, কিন্তু সে রিসিভ করেনি। তবে এবার সে রিসিভ করে। মীরা জানতে চায় জিয়া কোথায়। রাজীভান বলে জিয়া ঠিক আছে, মীরার চিন্তার কিছু নেই। রাজীভান বোঝায় সে একটা ভুল করে ফেলেছে, সেই ভুল এখন শুধরে নেবে। মীরা বলে ভুল শুধরাতে গিয়ে ঝামেলা আরও বেড়ে গেছে। রাজীভানের আদরের মেয়ে অলরেডি পুলিশকে সব বলে দিয়েছে। রাজীভান বোঝায় সে সব ঠিক করে দেবে, এরপরে ফোন রেখে দেয়। এদিকে পুলিশ অবশ্য অন্য অ্যাঙ্গেল থেকে ভাবছিল, তাদের কাছে খবর আছে রাজীভান আর মীরা ডিভোর্স নিচ্ছে। ডিভোর্সের পরে বাচ্চার কাস্টাডি রাজীভানের পাওয়ার চান্স নেই। তাই পুলিশ ভাবছিল হয়তো মেয়েকে নিজের কাছে রাখার জন্যই রাজীভান জিয়াকে কিডন্যাপ করিয়েছে। অন্যদিকে মীরার হঠাৎ গতদিনের টাকা ভর্তি ব্যাগের কথা মনে পড়ে। সে আমালাকে নিয়ে পুলিশের সন্দেহ এড়িয়ে রাজীভানের রুমে ঢুকে টাকার ব্যাগটা খোঁজে, কিন্তু টাকার ব্যাগটা কোথাও ছিল না। এ সময় আনাস ভেতরে চলে আসে এবং জিজ্ঞেস করে মীরা কিছু খুঁজছে কিনা, প্রয়োজন হলে আনাসও খুঁজতে হেল্প করবে। মীরা বলে সে মেয়ের খেলনা খুঁজছে। আনাস টিটকারি মেরে বলে ও আমি তো ভাবছিলাম আপনি টাকা বা সোনা এই টাইপের কিছু খুঁজছিলেন। এই সময় আমালা ড্রামা করে সে খেলনা পেয়ে গেছে, তাই আনাসকে পাশ কাটিয়ে মীরা আমালাকে নিয়ে বেরিয়ে যায়। তবে সব কিছুর মাঝে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রাজীভান আমালাকে বলেছিল এক আঙ্কেল তাকে নিয়ে যাবে, মানে কিডন্যাপ হবার কথা আমালার, অথচ কিডন্যাপ হয়েছে জিয়া। কিন্তু কেন? আসলে জ্যাকব আমালাকে কিডন্যাপের জন্য গাড়ি থামায়, কিন্তু তার পেছনেই আরও একটা গাড়ি এসে থামে।
এবং জিয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এতে ভয় পেয়ে জ্যাকবও সেখান থেকে পালিয়ে আসে। আর এই কিডন্যাপিংয়ের কাজটা করিয়েছে আনাস। আনাসের সাথে ডিল করা সেই লোকাল গ্যাংটাই জিয়াকে তুলে নিয়ে গেছে। তো আনাস এবার লোকাল গ্যাংয়ের লিডারকে ফোন করে বলে, রাজীভানের স্ত্রী এবং ছোট মেয়ের ভাবভঙ্গি দেখে তার মনে হচ্ছে টাকা বাড়িতেই আছে, তাই সে যেন এখন রাজীভানকে ফোন করে কিডন্যাপ এবং মুক্তিপণের ব্যাপারটা আলোচনা করে। তো আসল কিডন্যাপার এবার রাজীভানকে ফোন করে জানায়, তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি, তোমার কাছে এমন দৌলত আছে যা তুমি কষ্ট করে উপার্জন করনি, সেটা আমাকে দিয়ে দাও, তাহলে তোমার মেয়েকে সেফলি বাড়ি পাঠিয়ে দেব। রাজীভান লোকটার কথা মেনে নেয়। এরপরে রাজীভান জ্যাকবকে ফোন করে টাকা বের করে আনতে বলে। টাকা ময়লার ভেতরে রাখা ছিল। জ্যাকব ময়লার ট্রলিতে টাকার পুটলা নিয়ে বের হচ্ছিল। তখন একজন পুলিশ এসে তাকে আটকায় এবং কয়েকটা পুটলা চেক করে। সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর জ্যাকব একটা গাড়ি চুরি করে ডিকিতে টাকার পলিথিনগুলো রেখে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। কিন্তু ঝামেলা হলো, এই গাড়িটা কিডন্যাপারদের ওই গ্রুপেরই। গ্রুপের দুজন ছেলে গাড়িটা দেখতে পেয়ে বাইক নিয়ে তাড়া করে এবং জ্যাকবকে আটকে ওরা গাড়ি নিয়ে চলে যায়। তখন জ্যাকব রাজীভানকে জানালে রাজীভান এসে জ্যাকবকে তুলে নিয়ে গাড়িটা ফলো করা শুরু করে। এদিকে আনাস একটা ট্রিক্স খাটায়। সে মিডিয়াকে বলে রাজীভানই নিজের মেয়েকে কিডন্যাপ করিয়েছে, তাই পুলিশ তাকে খুঁজছে। মিডিয়া খারাপ নিউজ পেতেই যতটুকু দেরি ছড়াতে একটুও দেরি হয় না, ফলে মুহূর্তেই সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। প্রতিবেশী থেকে দেশবাসী সবাই রাজীভানকে দোষারোপ করে। সবার চোখে সে ভিলেন হয়ে ওঠে। পুলিশকে সর্বোচ্চ সতর্কতা জারি করতে বলা হয় রাজীভানকে ধরার জন্য। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো হয় এবং রাজীভান আর জিয়ার ফটো হাতে নিয়ে পুলিশ প্রত্যেকটা গাড়ি চেক করে। রাজীভান গুন্ডাদের গাড়িটা ফলো করছিল, কিন্তু গাড়িটা চেকপোস্টে আটকা পড়ে। তাই রাজীভান বেশ কিছুটা দূরে নিজের গাড়িটা দাঁড় করায় আর পরিস্থিতি বোঝার চেষ্টা করে। পুলিশ গুন্ডাদের গাড়ি চেকিংয়ের সময় ডিকি খোলে এবং টাকার পলিথিনগুলো দেখতে পায়। পুলিশ চেকিংয়ের জন্য পলিথিন খুলছিল, তখন পরিস্থিতি সামলাতে রাজীভান গাড়ি স্টার্ট করে এবং অন্য একটা গাড়ির সাথে ধাক্কা মারে। এতে সবার ফোকাস রাজীভানের দিকে ঘুরে যায়। গুন্ডারা গাড়ি নিয়ে চলে গেলে জ্যাকব আর তার স্ত্রী অটোতে করে সেই গাড়িটাকে ফলো করে। রাজীভানকে এভাবে পেয়ে যাওয়ায় পুলিশের ঝামেলা কমে যায়। এসপিকে জানানো হয়, তবে রাজীভানের গাড়িতে জিয়া ছিল না, তাই জিজ্ঞাসাবাদের জন্য এসপি রাজীভানকে থানায় নিয়ে যেতে বলে। এই ঘটনায় আনাস সমস্যায় পড়ে যায়। রাজীভান ছাড়া তারা টাকাগুলো কিভাবে পাবে? মীরাকে বলেও তো লাভ হবে না, কারণ একটু আগে পুলিশ মীরার ফোন সিজ করেছে। মীরা আর রাজীভানের মাঝে একটু আগে কথা হয়েছে, সেটাও পুলিশ জেনে গেছে। তাই মীরা হয়তো ভেবে বসে আছে জিয়া রাজীভানের কাছে সেফ আছে, তাই টাকা কাছে থাকলেও মীরা কোনো হেল্প করবে না। তার উপরে আবার এসপি সবাইকে থানায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে দেয়। তাই আনাস ইনস্ট্যান্ট একটা প্ল্যান বানায়। সে গ্যাং লিডারকে প্ল্যান বুঝিয়ে দিলে গ্যাং লিডার মীরার নম্বরে ফোন করে। মোবাইলটা এসপির সামনেই ছিল, তাই মীরাকে ডেকে ফোন রিসিভ করিয়ে লাউড স্পিকারে দেয়। তখন গ্যাং লিডার কিডন্যাপার সেজে হুমকি দিয়ে বলে তার যা চাহিদা এখনও সে পায়নি, তাই তাড়াতাড়ি তাকে টাকা পৌঁছে দিতে বলে। জিয়া যে তার কাছেই আছে প্রমাণ দিতে মীরাকে জিয়ার সাথে কয়েক সেকেন্ড কথাও বলিয়ে দেয়। ফলে কেস আবারও বিগড়ে যায়। আনাস মুচকি হাসতে থাকে। সুযোগ পেয়ে সে মীরাকে ভেতরে ডেকে বলে এখানে কেউ মীরাকে সত্যি বলছে না, রাজীভানকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে, তবে জিয়া তার সাথে নেই, মানে এটা সত্যি কিডন্যাপিংয়ের কেস। তাই সে মীরাকে কিডন্যাপারের ডিমান্ড পূরণ করতে পরামর্শ দেয়, তা না হলে ওরা জিয়ার ক্ষতি করে দিতে পারে। আনাস মীরাকে সব রকমের ভয় দেখায় যাতে মীরা ভয়ে টাকাগুলো বের করে দেয়, কিন্তু মীরা অনেক খুঁজেও টাকা পায় না। আবার আনাসও তাড়াহুড়োয় ছিল, তাই সে মীরাকে বলে রাজীভানকে ফোন করে টাকা কোথায় আছে জেনে নেন, বেশি লেট করলে কিডন্যাপার আপনার মেয়েকে মেরে ফেলবে। ওদের ডিমান্ড পূরণ না করলে পুলিশেরও আপনার মেয়েকে বাঁচানোর ক্ষমতা নেই। আনাস মীরাকে মিডিয়া থেকেও যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু মীরা আনাসের কথা না শুনে মিডিয়ার সামনে গিয়ে কিডন্যাপারের উদ্দেশ্যে বলে তার যা ডিমান্ড পূরণ করা হবে, শুধু জিয়ার যেন কোনো ক্ষতি না হয়। এবার আনাস আবারও ভেজালে পড়ে যায়, তাই সে গ্যাং লিডারকে ফোন করে বলে তাদের হাতে এখন একমাত্র অপশন রাজীভানকে পুলিশের হাত থেকে ছাড়াতে হবে, না হলে টাকা পাওয়া সম্ভব না। এদিকে জ্যাকব গুন্ডা দুজনকে ফলো করে একদম থানার সামনে চলে আসে। গুন্ডারা আগের কেসের রুটিন হাজিরা দিতে এসেছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজীভানও এ সময় থানার ভেতরেই ছিল। জ্যাকব অবশ্য সেটা জানতো না। সে থানার সামনে থেকে রাজীভানকে ফোন করে জানায় ওরা এখনও টাকার ব্যাগগুলো খোলেনি। জ্যাকব নিজের লোকেশন বলতেই যাচ্ছিল,
কিন্তু এই সময় পুলিশ চলে আসে আর একজন এসআই রাজীভানের মোবাইল কেড়ে নেয়। রাজীভান ওদেরকে বোঝায় তার মেয়ে বিপদে আছে, কিন্তু ওরা শোনে না। তাই রাজীভান এবার পুলিশগুলোকে মেরে বাইরে চলে আসে। এরপরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে আনাসের হায়ার করা কিডন্যাপারের গ্রুপটাও ওই সময় রাজীভানকে তাড়া করে। রাজীভানের গাড়িটাকে ধাক্কা দিয়ে ওরা থামিয়ে দেয়। রাজীভান বের হয়ে প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে দেখে আরও অনেকগুলো গ্রুপ তাকে ধরার জন্য ছুটে আসছে। তাই রাজীভান দৌড় লাগায়, কিন্তু কতক্ষণই বা সে দৌড়াবে। এক পর্যায়ে একটা মলের ভেতরে ঢুকে সে ফাইট শুরু করে। শেষ পর্যন্ত সবাইকে মারধর করে সে ধরাশয়ী করে ফেলে। কিন্তু রাজীভান অলরেডি জীবন্ত গুপ্তধনে পরিণত হয়ে গেছে। শত শত মোবাইল তার দিকে ধরা আছে। সে যেদিকেই যাচ্ছে তার পেছনে অনেক মানুষ মোবাইল হাতে ছুটে বেড়াচ্ছে। সবাই রাজীভানকে মানুষ না, বরং 17 কোটি টাকার গুপ্তধন হিসেবে দেখছিল। আবার গুজবও রাজীভানের প্রতি মানুষের মনকে বিষিয়ে দিয়েছিল। অনেকেই ভাবছিল রাজীভানই নিজের মেয়েকে কিডন্যাপ করেছে, তাই তাকে গণপিটুনির জন্য তাড়াও করছিল। পালানোর সময়ে পাবলিকের হাতে সে মারও খায়। সে যেদিকেই যাচ্ছিল কেউ না কেউ তাকে শিকারের জন্য হামলে পড়ছিল। তবুও রাজীভান বহু কষ্টে একটু ফাঁকা স্পেসে যায় এবং জ্যাকবকে ফোন করে। তবে জ্যাকব জানায় ওরা টাকাগুলো পেয়ে গেছে, ইভেন ভেতরেও নিয়ে চলে গেছে। আপসেট হয়ে জ্যাকব ফোন কেটে দেয়। এদিকে রাজীভান দেখে মাথার ওপরে ড্রোন চক্কর কাটছে, তাই সে আবারও দৌড়াতে শুরু করে। রাস্তা দিয়ে এই সময় একটা বাস যাচ্ছিল, তাই সে বাসে উঠে পড়ে। কিন্তু সে জানতো না এই বাসেও তার শত্রুরা রয়েছে। ওরাও রাজীভানকে অ্যাটাক করে, ফলে রাজীভান ওদের সাথেও ফাইট শুরু করে। ওরা রাজীভানকে ঘায়েলের জন্য ছুরি নিয়ে এসেছিল। রাজীভান শরীরের সব শক্তি ইউজ করে ওদের সাথে ফাইট করে। এক পর্যায়ে ছুরিটা রাজীভানের হাতে চলে আসে এবং সে রক্তারক্তি করতে বাধ্য হয়। মারামারি চলাকালীন ড্রাইভার বারবার পেছনে তাকাচ্ছিল, তাই সে ব্যালেন্স হারালে বাসটা একটা ঢিবির সাথে ধাক্কা খায় এবং উল্টে অ্যাক্সিডেন্ট করে। এদিকে মীরা বারবার এসপিকে বোঝানোর চেষ্টা করছিল জিয়া রাজীভানের কাছে নেই, জিয়াকে অন্য কেউ কিডন্যাপ করেছে। কিন্তু এসপি বিশ্বাস করছিল না। সে পুরো ফোকাস রাজীভানের ওপরেই দিয়ে রেখেছিল, যেন এই মুহূর্তে সেই দেশের শীর্ষ সন্ত্রাসী। আরেকদিকে গ্যাং লিডার টাকাগুলো পাওয়ার পরে আনাসকে বাদ দিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার সিদ্ধান্ত নেয়। টাকাগুলো সে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছিল, কিন্তু তার আগেই আনাস চলে আসে। আসলে ওরা পুলিশ কোয়ার্টারে আনাসের রুমকেই নিজেদের আস্তানা বানিয়েছিল। জিয়াকেও এখানেই রাখা হয়েছে। পুলিশ কোয়ার্টারে এরকম কাহিনী চলছে, এটা কেউ সন্দেহ করবে না। তো গ্যাং লিডার আনাসকে বলে সে আর এই ঝামেলায় থাকবে না, আনাস একাই ঝামেলা সামলাক। কিন্তু আনাস পুলিশের দুর্নীতিবাজ অফিসার, তাই সে জানে এদের সাথে কিভাবে ডিল করতে হয়। আনাস থ্রেট দেয় এভাবে চলে গেলে সে ওদেরকে ফাঁসিয়ে দেবে, কারণ সে পুলিশের লোক। তাই সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে ওদেরকে ফাঁসানো কোনো ব্যাপারই না। এটা শুনে ওরা বেশ চুপসে যায়, কারণ এসব চুরি ডাকাতির বাইরে তাদের ব্যবসা করেও খেতে হয়। ঝামেলা করলে ব্যবসাও বন্ধ হয়ে যাবে। এদিকে রাজীভান তার লাস্ট চালটা দেয়। সে এবার একটা গান নিয়ে ব্যাংকে ঢুকে যায়। এই ব্যাংকেই সেদিন ডাকাতিটা হয়েছিল, যেখান থেকে সব শুরু। রাজীভান সেখানেই সব শেষ করতে চাইছিল। তবে সে ব্যাংকে ঢুকে ঠিক সেই বেঞ্চেই বসে থাকে গতবার যেখানে বসেছিল। অনেকক্ষণ বসে থেকেও সে কাউকে কোনো ক্ষতি করে না। বাইরে ততক্ষণে মিডিয়া পাবলিক ভরে গিয়েছিল। ব্যাংক ম্যানেজার বাইরে এসে রাজীভানের পক্ষে কথা বলে। রাজীভানের ব্যাংক লুটের কোনো উদ্দেশ্য নেই। সে ওই দিনও ঠিক এভাবেই এসে বসেছিল। সবাই তাকে ভুল বুঝেছে। এতে অনেকেই রাজীভানের প্রতি সেন্টিমেন্টাল হয়ে যায়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পজিটিভ স্ট্যাটাসের বন্যা বয়ে যায়। অন্যদিকে মীরা আমালাকে নিয়ে রাস্তায় নেমে আসে এবং জিয়ার ফটো দেখিয়ে জনে জনে জিজ্ঞেস করে তাকে কেউ দেখেছে কিনা। এই ব্যাপারটাতেও তারা মানুষের সিম্প্যাথি পেয়ে যায়। একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে পথে পথে ঘুরছে, তাই পুলিশের ভূমিকাও এবার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিরোধী দলীয় নেতা ওই ইস্যুটাকে কাজে লাগায়। সেও লোকজন নিয়ে এসে মীরা এবং রাজীভানকে সমর্থন দেয়। ইনফ্লুয়েন্সার ও ভিউ বাড়াতে রাজীভানের পক্ষে সাফাই গাইতে শুরু করে। এতে ক্রমেই পরিস্থিতি 360 ডিগ্রি ঘুরে সবাই রাজীভানের পক্ষে চলে আসে। পুলিশ ব্যাংকে গেলে রাজীভান গানটা পুলিশের দিকে ছুড়ে দেয়। পুলিশ গান হাতে নিয়ে দেখে এটা একটা খেলনা গান। রাজীভান প্রমাণ করে দেয় তার ওই দিনও কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। পুলিশ ক্রাউড এড়াতে রাজীভানকে ব্যাংক থেকে সরিয়ে নিয়ে যায়। মানুষ পুলিশের অবহেলা এবং চিফ মিনিস্টারের নীরবতা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করে। ফলে এবার চিফ মিনিস্টারও বেকায়দায় পড়ে যায়। একজন সাধারণ লোক এখন ন্যাশনাল নিউজের ব্রেকিং নিউজ হয়ে গেছে। এই ব্যাপারটা চিফ মিনিস্টারও মানতে পারছিল না।
উপদেষ্টারা সিএমকে রাজীভানের সাথে কথা বলার পরামর্শ দেয়, কিন্তু রাজীভানকে আনার পর থেকে বড় বড় আইপিএস অফিসারেরাও তার মুখ খোলাতে পারেনি। সেখানে সিএম তাকে হ্যান্ডেল করতে পারবে কিনা বুঝতে পারছিল না। তবুও সিএম রাজীভানের সাথে আলোচনায় বসে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রাজীভান কোনো কথাই বলছিল না। তাই সবাই একটু বিরক্ত হয়ে যায়। সিএম ভরসা দেয় স্টেটস এবং পুলিশ রাজীভানের সমস্যাটা ঠিক করে দেবে। তবে রাজীভান জানায় তার ওদের উপরে ভরসা নেই, কারণ স্টেটস, পুলিশ এবং মিনিস্টারের কাছে রাজীভান একদম সাধারণ মানুষ, জাস্ট আ নোবডি। সিএম বলে, এতক্ষণ আমি একবারও তোমার মেয়ের কথা জিজ্ঞেস করিনি, কারণ আমি খবর পেয়েছি তুমি অনেক আগেই তোমার মেয়েকে সেফ জায়গায় সরিয়ে দিয়েছ। আসলে সিএম এর কথাই সত্যি। রাজীভান ব্যাংকে ঢোকার আগে পুলিশ কোয়ার্টারে গিয়েছিল। জ্যাকবের কাছ থেকে সে ওখানকার লোকেশন পেয়েছিল। প্রথমে রাজীভান জ্যাকবের স্ত্রীকে দরজার সামনে পাঠায়। দরজা খুলতে আসে আনাস। মহিলা মানুষ দেখে সে দরজা খুলে দেয় এবং দেখে রাজীভান দাঁড়িয়ে। আনাস দরজা বন্ধের চেষ্টা করে, তবে রাজীভান ধাক্কা মেরে ভেতরে ঢুকে আসে। গ্যাং লিডার কোনো ঝামেলা চাইছিল না, তাই সে জানায় ভেতরে রাজীভানের মেয়েকে রাখা আছে। রাজীভান জ্যাকবের স্ত্রীকে ভেতরে জিয়ার কাছে পাঠায়। জ্যাকবও ভেতর থেকে খুঁজে টাকার পলিব্যাগগুলো বের করে আনে। এবার রাজীভান সবাইকে মেরে তুলোধুনো করে দেয়। সবাইকে মেরে জিয়ার নিরাপত্তা নিশ্চিত করে। তারপর রাজীভান ব্যাংকে গিয়ে বাকি ড্রামাগুলো করে। তো যাই হোক, সিএম আর ডিজিপি রাজীভানকে বারবার জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়, কিন্তু রাজীভান মুখ খোলে না। আবার দ্রুত যদি তার মেয়েকে উদ্ধার না করা হয় তাহলে পাবলিক আরও ক্ষেপে যাবে। রাজনৈতিক মারপ্যাচে আন্দোলন এক দফায় মোড় নেবে। তাই সিএম রাজীভানের সাথে যে কোনো নেগোসিয়েশনে রাজি হয়ে যায়। তখন রাজীভান নিজের শর্তগুলো সিএমকে জানালে পরের দিন সকালে সিএম প্রেস কনফারেন্স ডাকে, আর রাজীভানের শর্ত মোতাবেকই সিএম ব্রিফিং করে। সিএম জানিয়ে দেয় জিয়াকে পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে এবং চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইভেন এতে একজন পুলিশ সদস্য মানে আনাসও জড়িত, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিএম স্পেশালি জানায় রাজীভানের ব্যাংক ডাকাতির সাথে কোনো সম্পর্ক নেই, সে একদম নির্দোষ। তথ্যের বিশ্বস্ততার প্রমাণ দিতে সিএম ক্রাইম ব্রাঞ্চ এবং সিভিল পুলিশের তদন্তের কথা উল্লেখ করে। তাই রাজীভানকে আর বিরক্ত না করার জন্য সিএম সবাইকে আহ্বান জানায়। এছাড়া সিএম পুলিশ ইন্সপেক্টর এবং এসপিকেও জিয়াকে খুঁজতে গাফলতির জন্য সাসপেন্ড করে। এরপরেও একজন রাজনীতিবিদ তো রাজনীতিবিদই হয়। মিডিয়া রাজীভানকে হিরো বানিয়ে দিচ্ছে, ব্যাপারটা তার পছন্দ হয় না। তাই রাজীভানকে লাইমলাইট থেকে সরাতে সে এক এমএলএর নারী কেলেঙ্কারি স্ক্যান্ডাল ফাঁস করে দেয়। ফলে মিডিয়া এবার এমএলএকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং রাজীভান টপিকের বাইরে চলে যায়। সব ঝামেলা শেষ করে রাজীভান হাসপাতালে চলে যায়। জিয়ার চেকআপ চলছিল। মীরা, আমালা, জ্যাকব এবং তার স্ত্রীও হাসপাতালেই ছিল। চেকআপ শেষ করে রাজীভান ওদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই রাজীভানকে একা পেয়ে মীরা তাকে থাপ্পড় মেরে দেয়, কারণ সে মেয়েদের লাইফ রিস্কে ফেলেছিল। এই সময় দরজায় কলিং বেল বেজে উঠলে তারা আবারও চিন্তিত হয়ে যায়। তবে দরজা খুলে দেখে প্রতিবেশীরা তাদের জন্য খাবার নিয়ে এসেছে। সবাই তাদের কাছে ক্ষমা চায় এবং যে কোনো দরকারে পাশে থাকার ভরসা দেয়। রাজীভান রুমে ঢুকে জ্যাকবের নাম লেখা কি রিং পায়। আসলে জ্যাকব টাকাগুলো সরিয়ে নিয়েছিল, তবে মানুষ হিসেবে জ্যাকব ভালো। সে সব টাকা আত্মসাৎ না করে শুধু চাহিদা মতো ৭০ লাখ টাকা রেখে বাকি টাকা রাজীভানের জায়গায় রেখে দিয়েছে। আসলে জ্যাকবের ৭০ লাখ টাকা ঋণ আছে, সে এই টাকা দিয়ে ঋণ শোধ করতে চায়। এদিকে মীরা জানত টাকাগুলো এখনও রাজীভানের কাছেই আছে, তাই সে রাজীভানকে জিজ্ঞেস করে টাকাগুলো কোথায়। রাজীভান বিছানার নিচ থেকে টাকা ভর্তি ৩টা পলিব্যাগ বের করে মীরাকে দেখায়। মীরা খুশি হবে নাকি রাগ করবে কনফিউজড হয়ে যায়। আর যাই হোক, এখন আর কেউ অন্তত তাদের পেছনে লাগবে না। বন্ধ দরজার ওপাশ থেকে আমালা আর জিয়াও বুঝতে পারছিল বাবা মা টাকা নিয়ে ডিসকাস করছে। তারা হিসেব করতে বসে যায় এই টাকা দিয়ে কতগুলো চকলেট কেনা যাবে। বন্ধুরা, আপনার কাছে যদি ১৬ থেকে ১৭ কোটি টাকা থাকতো তাহলে আপনি কি করতেন? যাই হোক বন্ধুরা, কখনো শিওর না হয়ে কোনো ট্রেন্ডিং টপিক শেয়ার করা উচিত না। জাস্ট গুজবের কারণে অনেক সময় নির্দোষ লোককে শাস্তি পেতে হয়, এমনকি মৃত্যুও ঘটে। তাই স্রোতে গা ভাসাবেন না। কারো উপকারে আসতে না পারলেও অন্তত ক্ষতির কারণ হবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।